भारत आज जिस गति से आगे बढ़ रहा है उसकी प्रगति की गति को रोकना असंभव है। देश के विकास का एक बहुत बड़ा आधार होता है कि हम चुनौतियों से कैसे मुकाबला कर रहे हैं। जब सब मिलकर चलते हैं तो संकट से मुकाबले के लिए देश का सामर्थ्य कई गुना बढ़ जाता है। आज युद्ध से जो ये वैश्विक संकट आया है उसके प्रभाव से कोई देश अछूता नहीं है। कम अधिक मात्रा में हर कोई इस संकट के शिकार है। भारत भी इस संकट से निपटने के लिए कोई कसर बाकी नहीं छोड़ रहा। इस वैश्विक संकट ने एक बार फिर दिखाया है कि किसी भी देश का आत्मनिर्भर होना इतना अधिक जरूरी क्यों है। बीते वर्षों में हमने भारत को एनर्जी सेक्टर में आत्मनिर्भर बनाने के लिए होलिस्टिक तरीके से काम किया है। मेरा 140 करोड़ देशवासियों पर पूरा भरोसा है। जैसे एक साथ संगठित होकर कोविड के संकट से हमने देश को बाहर निकाला था, उसी प्रकार हम इस वैश्विक संकट को भी पार कर लेंगे। जहां तक सरकार का प्रश्न है, हम किसी भी प्रकार के प्रयास में कोई कमी नहीं आने देंगे। हमारे हर निर्णय में जनता का हित सर्वोपरि रहेगा। जय हिंद বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, নরেন্দ্র মোদীর যে বক্তৃতাটা শুনলেন সেটা দিল্লি থেকে প্রধানমন্ত্রী রওনা হয়ে গিয়েছেন আসামের উদ্দেশ্যে। আসামে তিনি পৌঁছে গিয়েছেন। আসামের গুয়াহাটি থেকে তিনি ভাষণও দিয়েছেন। একটা ভার্চুয়ালি কোকরাঝাড়ে যাওয়ার কথা ছিল, সেখানে তিনি পৌঁছতে পারেননি প্রাকৃতিক কারণে। এসপিজির তরফে যে শিডিউলটা দেওয়া হয়েছে এটা আপনাদের আমরা খুব বেশি দেখাতে পারবো না, সেটা সিক্রেট এবং পরিষ্কার করে বলা হয়েছে। দ্য অ্যাবাভ প্রোগ্রাম ইজ নট বি ফটোকপিড। এটা ফটোকপি করা যাবে না অ্যান্ড শেয়ার্ড উইথ মিডিয়ার সঙ্গে শেয়ার করা যাবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না। ডিস্ট্রয় দিস ডকুমেন্ট হোয়েন নো লঙ্গার রিকোয়ার্ড। অর্থাৎ এটা অত্যন্ত সিক্রেট। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে শিডিউল সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখাতে পারছি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে সিক্রেট যেটা শিডিউল সেটা পাঠানো হয়েছে রাজ্যের যারা কর্তা, প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, তারা যখন কোথাও যান পাঠানো হয়। মানে ডিজিকে, সিপিকে, মানে আমাদের শহরের, কেন আমাদের রাজ্যের ডিজিকে পাঠানো হলো? মোট 8 জন অফিসারকে পাঠানো হয়েছে। এই কারণ হচ্ছে দিল্লি থেকে আইএএফ বিবিজে, আইএএফটা কি, মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের বোয়িং বিজনেস জেট, সেখানে রওনা হয়েছিলেন আজকে সকালে, মানে 13 তারিখ সকাল 11:35 রওনা হয়ে হাসিমারা এয়ারপোর্ট হয়ে প্রধানমন্ত্রীর যে বোয়িং জেট সেটা গেছে আসামে। তো ফলে হাসিমারায় যেহেতু তিনি নেমেছিলেন পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারপোর্টে, তারপরে কোকরাঝাড় যাওয়ার কথা ছিল, প্রাকৃতিক কারণে তিনি যেতে পারেননি। তারপরে তিনি তার প্রোগ্রাম রয়েছে আগামীকাল শিলচরে প্রোগ্রাম রয়েছে, সরকারি অনুষ্ঠান রয়েছে, কর্মসূচি। সেখান থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন 13:20, মানে দুপুর 1:20 রওনা হবেন এই আইএএফ বিবিজে, মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে বোয়িং বিজনেস জেট, তাতে করে রওনা হবেন। তারপরে MI-17 হেলিকপ্টার, মানে এটা হচ্ছে আর্মি ব্যবহার করে, অত্যন্ত সুরক্ষিত হেলিকপ্টার, আর পুরোটাই এসপিজির তত্ত্বাবধানে হয়, আপনারা জানেন। সেই হেলিকপ্টারে করে কলকাতা এয়ারপোর্টে পৌঁছবেন। কলকাতা এয়ারপোর্ট থেকে তারপরে তিনি হেলিপ্যাডে আসবেন হেলিকপ্টার করে। তারপরে তিনি বাই রোডে তিনি ব্রিগেডে পৌঁছবেন। ব্রিগেডে পৌঁছে তার দুটো কর্মসূচি রয়েছে। দুটো কর্মসূচির মধ্যে একটা তো আপনারা জানেন, পরিবর্তন সংকল্প যাত্রার সমাপ্তি সভা এবং ভোট ঘোষণার আগে শেষবারের মতো এ রাজ্যে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে শেষ প্রধানমন্ত্রী সভা। এরপরে তিনি রাজনৈতিক কর্মসূচিতে নিশ্চয়ই আসবেন, কিন্তু সরকারিভাবে এটাই এবছর বিধানসভার আগে শেষবার। তো এই অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছিল, মানে সরকারি যেটা কর্মসূচি সেখানে ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রী আসবেন না, পরিষ্কার, সেটা খুব স্বাভাবিক। আগেও তিনি কোনো কর্মসূচিতে যাননি। তবে রাজ্যপাল যিনি RN রবি, তিনি গতকাল মাত্র শপথ নিয়েছেন, তিনি কিন্তু আসবেন, এটা জানা যাচ্ছে। আর তো বিজেপির নেতারা থাকবেন। আজকে RN রবির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল যেহেতু তিনি দিল্লিতে ছিলেন এই কারণে তিনি থাকতে পারেননি, তিনি আমন্ত্রণ পেয়েছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন। আজকে তিনি গিয়েছিলেন, আজকে তিনি গিয়ে শাল উপহার দিয়েছেন, শ্রীমদ্ ভাগবত গীতা তুলে দিয়েছেন, স্বামী বিবেকানন্দের কথা বলেছেন, এবং গণতন্ত্রের যে চারটে স্তম্ভ রয়েছে, এই যে লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং মিডিয়া, চারটে স্তম্ভই যে এ রাজ্যে বিপন্ন সেটা
ভালো করে বুঝিয়ে দিয়েছেন। এর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন রাজ্যে এসেছিলেন উত্তরবঙ্গে, সেখানে আদিবাসীদের একটা আন্তর্জাতিক সম্মেলন ছিল, সেখানে তার সঙ্গে যে অসম্মানজনক আচরণ করা হয়েছে, সভাস্থল বারবার পরিবর্তন করে করে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু দুজন অফিসার, শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং দার্জিলিংয়ের জেলা শাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারের নাম কি, সি সি সুধাকর এবং মনীষ মিশ্রা, মনীষ মিশ্রাকে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে বদলি করে দেওয়া হচ্ছে। তাদেরকে কেন্দ্রীয় সরকার বদলি চেয়েছে এবং রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে সে কথা। তো এখন রাজ্য সরকার পাল্টা চিঠি দেবে, এনওসি দেবে কি দেবে না সেটা সময় উত্তর দেবে। যেটা বলছিলাম যে আর এন রবি দায়িত্ব নেওয়ার পর থেকে রাজভবনে আজকে সকাল থেকে কি হলো, আজকে সকাল থেকে বিভিন্ন অতিথির সঙ্গে তিনি দেখা করেছেন। সকাল 10:30 থেকে তিনি তার কাজটা শুরু করে দিয়েছেন। তিনি যেহেতু প্রাক্তন ইন্টেলিজেন্সের কর্তা, সিবিআইতে কাজ করেছেন, ডেপুটি এনএসএ হিসেবে অজিত ডোভালের আন্ডারে কাজ করেছেন এবং তিনি ইনসার্জেন্সি বা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, বৈদেশিক শত্রুদের সম্বন্ধে অনেকটা বেশি জানেন। মানে এ দেশে গুটি কয়েক যে লোক এক্সপার্ট আছেন তাদের মধ্যে এই আর এন রবি অন্যতম। তো সকাল থেকে তিনি বেশ কিছু গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলেছেন এবং কিছু রিপোর্ট নিয়েছেন, কিছু ফাইল তিনি হাতে নিয়েছেন। দেখুন, সব কিছু কথা কিন্তু মুখে বলা যায় না, মানে যেহেতু এগুলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জনিত। এবং কেন ঝড়ের আগে থাম্বনেলটা করেছি, এটা যারা বুদ্ধিমান দর্শকরা আপনারা ঠিক ইশারাতেই বুঝে নেবেন যে বড় ঝড় আসার আগে যেভাবে একটা থমথমে পরিবেশ তৈরি হয়, একটা ইঙ্গিত দেখা দেয়। তো বড় ঝড় আসছে, কিছু একটা হবে। আর এন রবি যে রিপোর্টগুলো পেয়েছেন তার কিছু কিছু দেখুন, টুকরো টাকরা আমরা যেগুলো জানতে পারি ততটুকুই আমরা জানাতে পারি, আমরা বেশি কিছু জানতেও পারি না, সেটা জানা উচিতও না, জানলেও বলা উচিত না। তো তিনি বেশ কিছু রিপোর্ট, মানে তার সঙ্গে এ রাজ্যের সম্পর্ক অবশ্যই রয়েছে, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সম্পর্ক রয়েছে, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গেও সম্পর্ক রয়েছে। এ কারণে থাম্বনেলেই পুরোটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে বড় ঝড় আসতে চলেছে। এবং আরেকটা তো প্রতীকীভাবে বলতে গেলে মোদি ঝড় আসতে চলেছে ব্রিগেডে। আর কয়েক ঘন্টা পরেই নরেন্দ্র মোদি তিনি আসাম থেকে রওনা হয়ে কলকাতায় তিনি ভাষণ দিতে আসছেন। সরকারি কর্মসূচি এবং বিজেপির কর্মসূচি দুটো মঞ্চ ইতিমধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেজে উঠেছে, গেরুয়া পতাকায় সেজে উঠেছে। মঞ্চ, যেখানে মূল মঞ্চ, তার পেছনে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে একটা তৈরি করা হয়েছে, প্রতীকী একটা মন্দির তৈরি করা হয়েছে এবং এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এর আগে আপনাদের মনে থাকবে যে প্রধানমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে যে খোলা চিঠি দিয়েছিলেন সেখানে জয় মা কালী বলে শুরু করেছিলেন। ফলে এইটাকে কিন্তু থিম করতে চলেছে। এবং এর পাশাপাশি এটা বলাই বাহুল্য যে মেরুকরণের যে হাওয়া সেটা তো বইতে শুরু করে দিয়েছে এবং তার উপরে ভিত্তি করে গোটা দেশে কিন্তু ভারতীয় জনতা পার্টি সাফল্য পেয়েছে। পশ্চিমবঙ্গেও সেই পথেই তারা সাফল্য পেতে চায় এবং সেই পথে সাফল্য আসবে এমনটা অনেকেই কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছেন। এবারে এই যে চিঠিটার কথা বলছিলাম, এই চিঠিতে এমন কিছু রয়েছে যেটা আর আমরা বলছি না, তবে সেখান থেকে পাবলিক মিটিং করার পরে তিনি আবার দিল্লি ফিরে যাচ্ছেন, ভারতীয় বায়ুসেনার বিমানেই ফিরে যাচ্ছেন। এবং এসপিজি যা করেছিল সেগুলো তো আপনারা জানেন যে এসপিজি কতটা টাইট তারা নিরাপত্তা দেয়, এসপিজির কমান্ডোরা। স্পেশাল প্রোটেকশন গ্রুপ এটা প্রধানমন্ত্রী পান এবং এখানে ব্রিগেডে সভা করার আগে মঞ্চ পর্যন্ত খুলে ফেলতে হয়েছিল, মানে মাটির তলাতেও পরীক্ষা করার পরে মঞ্চ বাঁধার অনুমতি মিলেছে। ফলে প্রধানমন্ত্রী দেখুন, এই যে একদম শুরুতে যে ভিডিওটা দেখালাম, কেন দেখালাম বলুন তো, এখন একটা কার্যত ষড়যন্ত্র করা শুরু হয়ে গিয়েছে যে এই যে নেই 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 নেই, টিভি খুললেই দেখবেন আর কোনো খবর নেই, বড় বড় সমস্ত আরবানা সহ বিভিন্ন জায়গায় বহুতলের সেখানে সেজে গুজে মেকআপ করে বেশ একটা সুন্দরী সমস্ত মহিলাদের বাইট নেওয়া হচ্ছে এবং যারা জীবনে রান্না করেননি সেখানে নাকি ডাল রান্না করা হচ্ছে। আর কাজের কেউ কোনো একজন রান্না করছেন আর যার বাইট নেওয়া হবে তিনিও একটা হাতে খুন্তি নিয়ে চেষ্টা করছেন, গ্যাসের নাকি আকাল। এটা একদম পুরোপুরি মিথ্যে কথা। এটাই হচ্ছে ষড়যন্ত্র যে এই গ্যাস বা তেল দিয়ে এবারে মোদিকে আক্রমণ করো, বিজেপিকে আক্রমণ করো, কিন্তু এটা সফল হবে না। এই কারণে একদম শুরুতে ওই ছোট্ট ভিডিওটা দেখালাম, ভিডিও ক্লিপটা দেখালাম, এটা বড় একটা বক্তৃতা, সেখান থেকে নির্বাচিত অংশ দেখালাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে কোনো প্যানিক ছড়াবেন না, প্যানিক ছড়িয়ে কোনো লাভ হবে না। কোভিডের সময় অনেকে প্যানিক ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু আমাদের দেশ মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই সেটাকে আমরা কাটিয়ে উঠেছি এবং প্রত্যেকেই কিন্তু ভ্যাকসিন পেয়েছেন,
তো তারপর থেকে দেশে এখন একটা প্রগতির হাওয়া বইতে শুরু করেছে, এটা একদম লিটারালি। যতই মধ্যপ্রাচ্যে যুদ্ধ হোক সেটা তো অবশ্যই একটা ধাক্কা, কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, পাকিস্তানে যে ছবিটা দেখতে পাচ্ছেন বা অন্যান্য দেশে যে ছবি দেখতে পাচ্ছেন, হাহাকার, তেলের হাহাকার, গ্যাসের হাহাকার, সেটা কি আদৌ আছে? সেটা কিন্তু নেই। কোনো দামি রেস্তোরাঁয় রান্না হলো কি হলো না, কোথায় কি হলো সেটা নিয়ে সারাদিন 24 ঘন্টা ধরে দেখানো, এটার তো একটাই উদ্দেশ্য, একটা প্যানিক তৈরি করা, একটা প্যানিক তৈরি করা। গ্যাসের দোকানগুলোর সামনে লম্বা লাইন, হ্যাঁ, যেগুলো মিসড কল দিয়ে বুকিংটা হতো সেটা হচ্ছে না, এখন অ্যাপের মাধ্যমে বুকিং করতে হচ্ছে নির্দিষ্ট দিন ছাড়া। আপনি আপনার মতো করে, সেই কোভিডের সময় আপনাদের মনে আছে, যারা যতটা বেশি বাজার করার কথা, অনেকে আমরা করতাম কি, বেশি করে বাজার করে নিতাম, অন্য সময়ের চেয়ে বেশি করে খেতাম। তো এখন যেন গ্যাসের চাহিদাটা আরো বেড়ে গেছে, মানে যা চাহিদা ছিল, বাড়িতে যদি কোনো কারণে একটা গ্যাস সিলিন্ডার থাকেও আরো একটা সিলিন্ডার চাই, 3-4টে করে সিলিন্ডার না থাকলে যেন হবে না। তো হরমুজ প্রণালী দিয়ে কিন্তু আমাদের দেশের জাহাজকে যাতায়াতের অনুমতি ইরান দিয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রপতির সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়েছে, সেটা তিনি তার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন। ফলে যে জটিলতা তৈরি করার একটা ফিকির বা ফন্দি বা আশঙ্কা তৈরি হয়েছিল, এবং বিরোধীরা যারা মোদী বিরোধী তারা উল্লাস করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু ধোপে টিকবে না, সেটা হচ্ছে না। তার ফলে কেউ কেউ আশাহত হবে। কিন্তু এই সুযোগে আমাদের রাজ্য নিয়ে যদি আপনারা জানতে চান, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নবান্নে যে বৈঠকটা করেছেন ভার্চুয়ালি, যে অন্যান্য জেলার যারা জেলা শাসক, পুলিশ সুপার, তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে তিনি কিন্তু যে কথাগুলো বলেছেন সেটা রাজনৈতিক নামমাত্র। তিনি একটা এলপিজির নাকি হেল্পলাইন চালু করেছেন। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, দেখুন আপনারা মমতা ব্যানার্জির সোশ্যাল মিডিয়ায় যাবেন, তাহলে দেখতে পাবেন কয়েকটা নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করলে নাকি এলপিজির গ্যাস বাড়িতে চলে আসবে। তো আমি 2টো নম্বর দেওয়া রয়েছে, 2টো নম্বরে ফোন করে, প্রথম নম্বরে তো নট রিচেবল, সেটা তো হলোই না, রিংই হলো না। দ্বিতীয় নম্বরে ফোন করার পরে 5 মিনিট ধরে ওয়েট করেছিলাম, কিন্তু কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আমরা জানি না যে রাজ্যের কোন 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 অধিবাসী, কোন কোন নাগরিক, মানে আমরা তাহলে তো বাঙালিই না, যেটা তৃণমূলের নেতা নেত্রীরা বলে থাকেন, যে যারা নাকি তৃণমূল নয় তারা বাঙালিই নয়। তো আমরা যারা প্রজন্মের পর প্রজন্ম, মানে 14 পুরুষ ধরে যারা রয়েছি রাজ্যে, বাংলায় কথা বলি, আমরা বাংলা স্কুলে পড়াশুনো করেছি, বাংলাতেই কন্টেন্টটা তৈরি করছি, তাহলে হয়তো তৃণমূলের ভাষায় আমরা বাঙালি না। কিন্তু যেটা করা হচ্ছে, যে মমতা ব্যানার্জি যে ভার্চুয়াল কনফারেন্সটা করেছিলেন, যেটা ভিসি বলা হয়, সেখানে ডিএমদেরকে, এসপিদেরকে তিনি বলেছেন যে দেখো, নির্বাচন কমিশন কি করবে না করবে সেটা আমার জানা আছে, তোমাদেরকে হয়তো বদলি করে দেওয়া হবে, কিন্তু আমি তোমাদেরকে আবার আরো প্রাইজ পোস্টিং দিয়ে দেবো ভোটের পরে তিনি যদি ক্ষমতায় আসেন। এখন যদির কথা নদীতে, মাসির গোপ থাকলে মেশোর মতো দেখতে হবে, সে তো আগে মাসির গোপটা হোক, তারপরে তো মেশোর মতো দেখতে হবে। মানে মমতা ব্যানার্জি তো আগে ক্ষমতায় আসুন, তার ক্ষমতায় আসার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে, কার্যত নেই, একদম বলছি। মানে অনেকের পছন্দ হবে হবে না, কিন্তু যা অবস্থা এখন দেখা যাচ্ছে, এবং আপনারা যদি ভালো করে চোখ কান খুলে রাখেন, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, দোকানে, অফিসে, কাছারিতে, বাড়িতে, পরিবারে, বন্ধু বান্ধবের সঙ্গে যে কোনো গ্যাদারিংয়ে গেলেই আপনারা এই কথাটা শুনবেন, যে যা যা হয়েছে রাজ্যে, নতুন করে আর কি বলবো, নারীদের উপরে নির্যাতন, শিশুদের উপরে নির্যাতন, চাকরি চুরি, দুর্নীতি, ফেরেববাজি, মানে হিসেব নেই। তো সেইটাকে কভার আপ করার জন্য আপনারা তো দেখলেন যে টিভি চ্যানেলগুলোতে, বেসরকারি টিভি চ্যানেল, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ফোনও দিচ্ছেন, ফোনও বলা হয়, মানে ফোন ইন, যেটা রিপোর্টারদেরকে ধরা হয় না, যে অমুক বিষয়ে বলো। আমি যখন কাজ করতাম তখন ওই বাথরুম থেকেও ফোনও দিতে হতো। তো মমতা ব্যানার্জি ফোনও দিচ্ছেন আধ ঘন্টা ধরে, ভাবতে পারছেন? তাহলে চেষ্টাটা কি? কভার আপ করা। গ্যাসের সংকট এখনো কিন্তু, এলপিজি, আমি নিজে বা আপনারাও তো সাক্ষী, মানে আপনারা কোনো পেট্রোল পাম্পে গিয়ে তেল পাননি এমনটা হয়েছে? এখনো পেট্রোল পাননি, ডিজেল পাননি? হয়েছে, এখনো কিন্তু হয়নি, আর হবেও না, এটাই হচ্ছে কথা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এসে রাজনৈতিক সভা থেকে তো তিনি একটা ভোকাল টনিক দেবেন, তিনি কিছুটা প্রার্থী তালিকাও ঘোষণা করতে পারেন, এমন সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ওপরে যে নোংরামো করা হয়েছে সেটা নিয়েও তিনি বলতে পারেন, তিনি একটা দিশা দেখাবেন। আগবাড়িয়ে আগডুম বাগডুম বলে লাভ নেই। সবাই আমরা অপেক্ষা করে আছি যে প্রধানমন্ত্রী কি বলেন। এছাড়া সরকারি কর্মসূচিতে কয়েক হাজার কোটি টাকার
তিনি প্রকল্পের তিনি উদ্বোধন করবেন, প্রকল্পের তিনি ঘোষণা করবেন। আর যখন ভোট ঘোষণা হয়ে যাবে তারপরে তো আর প্রকল্পের কোনো ঘোষণা করা যাবে না, এমসিসি লাগু হয়ে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট। সেটা এখন সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে এর আগে কিন্তু প্রধানমন্ত্রী তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরি এবং আসাম এই 4টে জায়গাতেই ঘুরে এসছেন, এবং আসামে তিনি এই মুহূর্তে আছেন। শেষ সভাটা করবেন, মানে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার আগে শেষ সভাটা হতে চলেছে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তো সেখানে যে কয়েক লক্ষ মানুষ জড়ো হবেন সেটা কোনো সন্দেহ নেই। আমরা যেটা লক্ষ্য করছি, আজ থেকে আগামীকাল সভা, আজ থেকে মানুষ ব্রিগেডমুখী হয়েছেন, এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে কোচবিহার, দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার, যে উত্তরবঙ্গের জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু গতকাল থেকে মানুষ রওনা হতে শুরু করেছেন। আজকে সকাল থেকে স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে বিজেপির তরফে বুকিং করে, মানে একদম যেটা টাকা দিয়ে নিতে হয় ট্রেনটা। তো সেই ট্রেনে পতাকা দিয়ে ভারত মাতা কি জয়, ব্রিগেড চলো, এইসব স্লোগান দিতে দিতে প্রচুর মানুষ আসতে শুরু করেছেন। লক্ষাধিক মানুষ আজকে রাত্রে এসে পৌঁছবেন এমনটা জানা যাচ্ছে, এবং আগামীকালকের ব্রিগেড যে সমস্ত আগের রেকর্ডকে ভেঙে দেবে সেটা বলার অপেক্ষাই রাখে না। তো এইবারে বন্ধুরা আমরা যেটা বলতে চাইছিলাম যে ঝড়টা কি, ঝড়টা খুব বেশি এখন বলার মতো সময় আসেনি। তার কারণ এই যে আর.এন. রবি যিনি রাজ্যপাল, তিনি আগামীকালকে ব্রিগেডে যেটা সরকারি কর্মসূচি সেখানে থাকছেন। আমরা যেটা জানতে পাচ্ছি, টুকটাক জানতে পাচ্ছি যে তার কাছে কিছু প্রামাণ্য নথি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। সেই নথির ফলেই কিন্তু মমতা ব্যানার্জি বিরাট সমস্যায় পড়তে চলেছেন, এটা একদম নিশ্চিত। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে এসে যেটা মজা করে বলেছেন কিছুটা, যে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে এই যে ধর্ণা করছে, বিক্ষোভ করছে, শুভেন্দুবাবু বলেছেন ওরা বরং ইরানে চলে যান, ওরা ওই আয়াতুল্লাহ আলী খামেনির বাড়ির সামনে গিয়ে বিক্ষোভে বসুন বা হরমুজ প্রণালীতে গিয়ে বিক্ষোভে বসুন, তাতে করে কাজের কাজটা হবে। মানে এদের তো সেটা সম্ভব না, মানে এটা অবাস্তব আর কি। তো গ্যাসের দাম নিয়ে খুব চেঁচামেচি শুরু হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা ভুগছেন বা আদৌ ভুগছেন কিনা, আর এর পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা। আর বাকিটা তো আগামীকালকের অপেক্ষায় আমরা থাকবো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আপনারা তো নিশ্চয়ই যাবেন, আমরাও যাব। যদি সেখানে দেখা হয় কথা হবে, তারপরে এসে পুরোটা আপনাদেরকে ডিটেলে জানাবো। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।